আর সত্যিটা একটু কম আছে। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চালিয়ে দিতে হবে। আমি খাবো না। বেশ। এটা শোনো আচ্ছা ঢ্যামনা নিজে ভালো মন্দ সাজিয়েছে আমাদের জন্য লঙ্কা দিয়ে। এই যে এবার কাজের কনিষ্ঠ পুত্র এখান থেকে দপ্তরটা খাবাও না। পেঁয়াজ এখানে কিছুই তো কেন দেখছি। যতদিন যাচ্ছে কত অমানুষ সেটা খেয়াল আছে। আমার মোবাইলটা দাও, ওটা তোর মোবাইল, তোর রোজগারের পয়সা কিনা আর তোকে দেবো নাচ গানের জন্য। দেখো মামা ভালো হবে না, খারাপটা কি হবে শুনি? জমকাচ্ছি আমার ভিখারি করে দিই না, রাস্তায় ভিক্ষে করে খা না, দেখি কত মুখ নেই সালা কারোর সঙ্গে কথাই বলবো সব সালা দিই। আর কেন বলবো তোমরা আমার কে মামা বলে ডাকি? এই তোমার 14 পুরুষের খাও মামা, যেন মহাভারতে শকুনি মামা। মনে আমার ভাগ নিয়ে রে কথায় বলে তুমি আমায় ভাগ না, কেউ নয় আপ না। এতক্ষণ দমাদম মারলে এখন আমার খোঁটা দিচ্ছ। ঠিক আছে মনে রাখো, ऐसा दिन नहीं रहेगा। সারা দিদা বলে দিয়েছে সিনেমায় চান্স পড়িয়ে দেবে, শুধু ফিগারটা একটু ঠিক রাখতে হবে। ওই থোবড়া দিয়ে কি সিনেমা নাকি? তোমার থোবড়াটা দে সালমান। আরে আমাদের তোর মতো সিনেমা নাম না, একটু পিছিয়ে নিবি, তারপর আবার থিয়েটার, আবার থিয়েটার করবি, আবার থিয়েটার, প্রতিবাদে থিয়েটার, থিয়েটার। এই সাদিন নেই রে অমনি আমার ডায়লগটা একটু করে ধরে দিলে ডায়লগের বাবার সম্পত্তি নয়। ছাড়ো মামা, ওসাবার হচ্ছে। আরে হবে রক্তে যদি একটা থিয়েটারের প্রমাণ থাকে তাহলে আমাদের থেকে যায়। আর নিজেকে জাহির করার জন্য গ্রামের লোকের টাকা পয়সা লোকের ধারবাজি জেলাকে আসো, তাহলে আমাদের দুনিয়ার একদিন কোথায় তলিয়ে যাবে। হতাশা, বৃতশ্রদ্ধা, বিরক্তির জন্ম দেবে মনে। তারপর নিজের কিছু বলবে না বলে ওই থিয়েটারকেই গালমন্দ করবে। আরে ভালোবাসা থিয়েটার সেই রকম ভালোবাসতে হয়। ওইসব স্বপ্নই দেখ, ওসব বড় বড় কথা আর তত্ত্ব হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ 200 বছর ধরে যা চলে আসছে, একটা সহজে একটা মিথ্যে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওসব বেশি দিন চলবে না, ইতিহাস সে কথা বলে। সেটা সত্য হোক, ইউরোপের ভঙ্গি দিয়ে যেন না বলাই। এই তোমার সব কথা শুনতে ভালো লাগে না, জানো? যা হবার নয় তোমরা তাই নিয়ে পড়ে আছো। চেষ্টা তো এত করলে হলো কিছু? আরে জীবনে জোয়ার কথা থাকে। হ্যাঁ তুমি স্বপ্ন নিয়ে সারা জীবন কাটিয়ে দাও। আমি চলি না, দাও না, ওটা তোকে নাচের জন্য কিনে দিইনি। আরে ঠিক আছে নাচবো না, ঠিক আছে এই দিদা এত দেখেই যাচ্ছি, দেবে কিনা? যদি না লাগিয়ে কি করবি? আগুন লাগিয়ে বেশ বাবা, তুই আগুন লাগিয়ে দে, আগুন লাগিয়ে ছাড় করে দে। ওটাই আগুন লাগাবি বাবা তোমার পুঁতে। হাসবেন না, এটা হাসির নাটক। সমস্যা যন্ত্রণা নিয়ে আমরা এখানে ভাড়াবো করতে আসিনি। আপনাদের একটা হাসি আসে, এখন আপনারা হাসতে জানেন। একটা প্রজন্মকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেও সবাই নির্বিকার, অর্থহীন
হিংসা প্রতিহিংসার ধারালো আগাতে চলে মৃত্যু মিছিল। কৃষকের, শ্রমিকের, যুবকের রক্ত ঝরে। আর কি অদ্ভুত শান্তিতে বলে থাকে আপনাদের আমরা এই দেশে কি কেউ বেঁচে আছে? হিসাব মেলাতে পারি। প্রতিবাদে প্রতিরোধের অনেক ক্ষেত্রে আকাশ যখন মুখরিত হওয়ার কথা, তখন এমন করুণ প্রশ্ন হতো, কেন কেন এমন একটি নতুন সব ব্যক্তি নিজের সন্তানের সোনার সাজিয়ে কাকে নিবেদন করি আমরা? কোন নিরাপত্তার তবু এই সময়ও আমরা স্বপ্ন দেখি এমন একদিন আসবে যেদিন ওই ঘুমন্ত নিষ্ক্রিয় বিশ্বব্যাস ভেঙে পড়বে তার ঘৃণায়, ভেঙে যাবে সর্দিত অত্যাচারের এই অন্নশালা। নতুন ছেলে মেয়ে ঘুরতে আসবে না। তোমার তো ইকবাল দত্ত, অমর রায়, অরুণ চক্রবর্তী দিয়ে চলবে না। আর তাছাড়া নতুন ছেলে মেয়ে ঘুরতে আসবে না বলতো। আচ্ছা তুই কি বুঝিস? এখানে এসে কি করবে? কি পাবে? পারবে সিঙ্গেলে চান্স করিয়ে দিতে? মাস মাইনে টাকা দিতে পারবে? আমি তো সেই ছোটবেলা থেকেই দেখে আসছি কত সব বড় বড় বাদেলা, কত সব জ্ঞান বড় ভাষণ, এক নতুন সমাজ, দেশ গড়ার স্বপ্ন, সেসব কোথায় গেল? হ্যাঁ, কেন হারিয়ে গেল ভেবে দেখেছো? কিন্তু তখন তো ছেলেমেয়েরা কিছু পাওয়ার আসে একটা আসতো না, একটা আদর্শ ওসব কথা বলো না। যারা গুছিয়ে নেওয়ার তারা শ্বাসটা খেলো, তোমরা শুকনো আটি হয়ে পড়ে রইলে। এখনো বলছো আদর্শ? না, আদর্শ মাঝে মাঝে কি হয় বলবি? তোকে আজকাল থেকে বুঝে উঠতে পারি না। এই যে এই আমার সঙ্গে দল করছিস, হ্যাঁ কি ভালো লাগছে। কে বলবে একটু আগে কি পাগলামি করছিস? এই এই জাতি ওখানে শোন বিশেষ না ওদের সঙ্গে তোর যেটুকু ভালোটা নষ্ট হয়ে যায়। আমি এখনো ওই লোকটার জন্যই আমি তোমাদের ছেড়ে যেতে পারি, নয়তো তারা কবেই অন্য কোথাও চলে যেতাম। তুই বেগুদাকে ভয় পা। ভয় আমি কাউকেই পাই না, আমার কোনো চালচুলো নেই, ভয় পাবো না। মরে যেতেও ভয় করে। আরে এত লাঠি ছাটাকেও এখানে পড়ে আছিস কেন? কেন পড়ে যাচ্ছি শুনবে? সত্যি কথাটা বলবো? বল। আমার মা নেই, বাবা নেই, আমি যে কে তাও জানি না, কোথা থেকে এলাম জানি না, কোথায় যাবো জানি না। যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকেই ওই মানুষটাকে দেখছি না। স্লেট, পেন্সিল, বর্ণ পরিচয়, সহজ পাঠ থেকে আমার মতো করে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক পড়িয়েছে, বুঝিয়েছে। আজ আমি দেখলো গ্র্যাজুয়েট ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারি, কিন্তু কোনোদিন আমি স্কুল কলেজে পড়িনি। তাই আমার কোনো সার্টিফিকেট নেই, একটা ভালো ইন্টারভিউতে পর্যন্ত আমি করতে পারি না। আরো বলবো শুনবে? বল। আসলে আসলে আমার বাবা মা না থাকার জন্য আমার কোনো জন্ম পরিচয় নেই, তাই আমি কোনো স্কুল কলেজেও ভর্তি হতে পারলাম না। আমার দোষ কোথায় বলো? টাকার মধ্যে আছে একটা নাম, তা ওই লোকটা দেয়। তুই তো বড় হয়েছিস এই চেয়ারের পরিবেশের মধ্যে। এই সেই এক সময় ছিল জমজমাট, এখানে তো রাত্রি এই চৌকি, এই টেবিল, এই চেয়ার যদি কথা বলতে পারত, এই ছাদ, এই মেঝে, এই দেওয়াল যদি কথা বলতে পারত, তাহলে 40-50 বছরের ইতিহাস ওই তো জীবন আমার ভালো লাগে না। আমি জানি এসব করে কিচ্ছু হবে না। এখন নাটক করতে গেলে না টাকা বলতে হবে, কারি কারি টাকা চাই। দুইটা কালারফুল বিজ্ঞাপন, দুই একজন স্টার আর্টিস্ট আর একজন চান্সের ইনভেস্টর, নিজেদের পকেট থেকে টাকা ঢেলে ধার কর্য করে খেতে পারে। মুখের সঙ্গে কাজ করে তারা উল্টা করে। তুমি যদি একটি ঘটনার প্রবন্ধকার সিনেমার মতো আদর্শের বিপক্ষ চাও না, তাহলে অষ্টম থাকবে। কি বলছিস তুই? এখন চাই কোম্পানি থিয়েটার, কর্পোরেট থিয়েটার হাউস, চাই একাডেমি, মধুসূদন, গিরিশ মঞ্চ। আর কেন্দ্র আর রাজ্য দুই সরকার তো টাকা খড়ি নিয়ে বসে আছে, শুধু শিক্ষা দিয়ে আর কি করতে হবে? উন্নতকারী করবে না। কোন মফস্বল গ্রামে নড়বড়ে কথা বলছে কতগুলো অশিক্ষিত দর্শকদের সামনে ফাঁকা ঘুরিয়ে
কথা তুই বলতে পারিস? আর ছোট করছিস কাকে? এই গ্রামের দর্শকদের? নাটকের বাগানে হেঁটে খেলে বড় হয়ে উঠেছিস তুই। গ্রামের দর্শকদের তুই দেখিস তাদের আন্তরিকতা? সেখানে হয়তো শহরে যান্ত্রিক সৌজন্য নেই, কিন্তু হৃদয়ে ছোঁয়া আছে। দৌড়ে দৌড়ে মাঠ পেতে যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করে, এই কথা তুই জানিস না? এই দুঃসময় ও নাটকের ধারাটাকে টিকিয়ে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। কলকাতায় ঠান্ডা করে বসে থিয়েটার বাবুরা তাদের এই উদ্যোগগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তারা তো নিজেদের নিয়েই দিব। তুইও যদি তাদের সঙ্গে কথা বলিস, না আমি বুঝতে পারছি না, তুইও কি শেষ পর্যন্ত পাইনি? আচ্ছা তো, যা আমি শুনতে চাইছি না তাই যোগ করে শোনাও। কতবার বলবো আমি তোমাদের ভাবনার সঙ্গে নিজেকে মেলাতে পারবো না। আরে যা ভালো জিনিস না। যে গানটা করেছিস সেখানে তোর যখন প্রাণের আলাপ এবং তৃপ্তি। যা মোবাইলটা দাও। আবার সেই এক আমাকে তো কিছু একটা নিয়ে থাকতে হবে। কেন? তোমার দেয়ালের রিয়াদ দোষটা আছে, সেখানে সব পাবে। পয়সা লাগালে ছেলে মেশা, যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের ভবিষ্যৎ যাত্রা, সঙ্গে আছে বাবা মায়ের অনেক সম্পত্তি। হোক না, ওরা কেউই আমার ছোট চোখে দেখে না, জানো? আমার যথেষ্ট সমীহ করে। সমীহ করে তোমার ট্যালেন্ট। তুমি এখান থেকে যা শিখেছো, গান আবৃত্তি অভিনয়, আর এটাও জেনে রেখো ওরাই তোমাকে একদিন চাল ছিল হিট বলে দূরে ছুঁড়ে ফেলে। ওসব আমার জানা আছে। ঠিক আছে ঠিক আছে, এই বেলুনটাকে বলে দিও আমি আর কোনদিন এখানে ফিরবো। কোথায় যাওয়া হয়েছে তোমাকে জানিয়ে কি হবে? আমরা খেলেছি, শুধু নয়নের জল খেলেছি। ওরই জয় যদি পায় জয় হোক, ওরা হারি যদি চাই হেরে। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ছেড়ে। সত্যি ওর কি সত্যি তো আমরা কিছু করতে পারছি না। ওরও তো একটা অনিশ্চিত জীবন। আসছে কি করবে বুঝে উঠতে পারছে না, একটা অস্থিরতায় ঢুকছে। আমার ফিরে এলি, তুই অল্প সবজি দিয়ে তোমরা রুটি খেতে পারবে নাকি জেনে নেবো? দেখো লঙ্কা পেঁয়াজ আছে বলি না। ও তা জিজ্ঞেস করছি, বলো না। ও আচ্ছা বলো, হঠাৎ তোকে একটু অন্য কথা বলি। চলো এই তোকে দিয়ে বিনুদা অজিতেশের নানা রঙের দিনটা প্র্যাকটিস করা তোকে মনে আছে? না স্কেচ করার জন্য নয়, গলা দেওয়া যেত। কি ভালো করতিস তুই, আর মনে আছে? আমি তোমাদের মতো তো ভুলে যাই। তাহলে তো মনে বলছি তো আছে। ওই জায়গাটা তো ঘর না, বলছি যেখানে নজরুল চ্যাটার্জি তার নিজের জীবনের কথা বলছি, কেউ বলি আরে ওই ছেলে ওই জায়গাটা। এই মাঝ রাতে আমি যখন স্টেজের উপর এসে দাঁড়ালো, মনে আছে? আমি কমটা খালি রাখতাম, বলে কি Ready? 1, 2, 3, stop! হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপরে এসে দাঁড়ালাম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালাম, এই একটু আগে সামনে ওই অন্ধকারের দিকে চেয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর। আমি দেখলাম কালীনাথ, যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি, তেমনি স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম। আমার জীবন, যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী, একটা মেয়ে। হ্যালো কালীনাথ, একটা মেয়ে। পাচ্ছে মোবাইলটা ঢুকিয়ে বসা। আমার বয়স বেশি নয়, তবে এসেছি সারা দেশে মনে ঘুরছে টকবক করে উৎসাহ। একদিনে
ঠাকুর, কালীনাথ, কালীনাথ, সেটা কি আশ্চর্য মেয়ে! আমি কেমন করে বোঝাবো তোমাকে? আমার নিজের ছোট বড় কথা বলতে হয়, রেখে রেখে সত্যি মিথ্যে এসব কোনো কথা না। একদিন দেখছি সে আলাপ করলো আমার সঙ্গে, দেখো আলাপ থেকে ক্রমশ ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম, আর তখন তাদের যেন acting, মানে সেসব ব্যাপার। তোমার বয়স বেশি নয়, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার, তখন নিজের কত জোর ছিল রে, মনে মনে তো আশা, কত প্ল্যান। তাই একদিন বললুম, এই অনেকদিন তো আলাপ করা আমাদের, চলো এবার বিয়ে করি আমরা, এমনি করে আর কতদিন থাকবো, এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। ও কি বললো, জানো জানো কালিনা বললো, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে না তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দাও? কেন? আরে ওই বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবন ভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ। আমার মনে হয়েছে জানো, সেদিন রাত্রে তিনজনের নাটক আমি পাঠ করছিলাম, কি যেন কি একটা বাড়ি হাসির বই থেকে দাঁড়িয়ে পাঠ করতে করতে না হঠাৎ কেন যেন আমার চোখ খুলে গেল। সে রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, তারা সব মিথ্যে বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা চুপ, একটা ক্লাউড। তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো এসো, তো খাবো নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার পার্থক্য নেই, রোগ নেই। মৃত্যু ভয়ে বসে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। ওই ডান মাই বয় যে বলে নাটককে ভালোবাসে, আমি জানি অনেক নাটক থেকে পাতার পর পাতা মুখস্থ করতে পারি, তো রক্তে নাটক রয়েছে পাগল। হ্যাঁ স্টেজে নেমেছিস কম, কিন্তু মাল হয়েছি, সেট সাজিয়েছি, ফ্লপ করেছি, ফ্লপ দিয়েছি। আরে সময় তুই আমাদের ছেড়ে চলে যাবে। সত্যি কথা বলতে পারবো কি হয়েছে তোর? আজকাল বছর খানিক ধরে দেখছি তোর হাফ তারপর সব অন্যরকম হয়ে গেছে। কি হয়েছে? কি হলো বল? পাড়ায় নতুন নতুন বাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, নতুন মানুষজন এসেছে, কেউ কাউকে চেনে না, নিজেকে নিয়েই ব্যস্ত। এখানে যে একটা পাড়া কেন্দ্র ছিল তাও তাও হয়ে গেছে, কিন্তু যৌবন জলদরণ নদী নেই। তাই তোরও নতুন নতুন বন্ধু বান্ধবী হয়েছে, ঘরের থেকে তাই বাইরের আকর্ষণটা বেশি। হাতে হাতে স্মার্টফোন, দুনিয়াটা হাতের মুঠোয়। মানুষের রক্তের স্বাদ পাক যদি একবার পায় তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, ঝুঁকি নিয়ে ও প্রায় ঢুকে পড়ে লোকাল। কি হলো তাই তো? না অনেক রাত হয়ে গেল, বড় বড় রুটি তরকারি এনেছে, খেয়ে নেওয়া। সে তো খাবো, কিন্তু অন্য কি আমি চুপ করে থাকবে? আমার কিছু বলার নেই। কি হলো বিরক্ত শেষ? এই যে বলবি আমাদের ছেড়ে চলে যাবি সিনেমায়, না আপনি নাটক করে কি হবে? আমাকে একটু গুলি কাটতে বলেছো? এক থাপ্পড় মারবো মশাই কথা বললে। শুধু বলেছি এ ধরনের নাটক করে কিছু বলেন। আর কিছু? বলেছি নাটকে রাজনীতি কেউ পছন্দ করে। এটা তো নিজের অভিজ্ঞতা থেকে বলছিস, অন্য কারো কথা শোনা বলছিস। নিজের অভিজ্ঞতা থেকে। আমার অভিজ্ঞতা তো অন্য কথা বলে। এখন এই দুজনের অভিজ্ঞতার মধ্যে কোনটা সঠিক তা স্থির হবে কিভাবে? আরে সূর্য কোন দিকে ওঠে? বলবি তো সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। আমি বলছি না। আপনি কেন পারত? অন্য ভুল বলেছে। কি ভুল বলেছে? সূর্য পূর্ব দিকে ওঠে না। তাহলে কোন দিকে ওঠে হলো? পশ্চিম দিকে? না, সূর্য স্থির থাকে পৃথিবীটাই ঘোরে। এটুকু বোঝা দিয়ে ছুটে গেল। আসলে সবসময় আমরা যেটা দেখি সেটাই কিন্তু ঠিক হয় না। বড় আজকে যেটা প্রমাণিত নয় যে সংজ্ঞা কল্লোল মানুষের অধিকারের মতো নাটক দর্শকদের ভালো লাগবে না। বড় আমরা একটা ভুল করার ধারণা দর্শকদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের সুবিধেবাদীটাকে আড়াল করতে আবে
শুধুমাত্র অনবের জন্য আমাদের থেকে মুখ ঘুরিয়ে দিচ্ছে তা নয়। আমার মনে হয় সব ভালো লাগছে না। চলে যাবো নিজের মতো করে বাঁচবো। জানা কে তোকে হাতে পায়ে ধরে রেখেছে? পারবে না বেটা, পারবে না। অন্য কোথাও গিয়ে থাকতে পারবে না। আমার একটা প্রশ্ন আছে, আমি জানতে চাই আমি কে, কোথা থেকে এলাম? আরো স্পষ্ট করে বল। আমার মাকে, বাবাকে, তার কোথা? যতদিন বুঝে নিয়ে প্রশ্ন করি কখনো কখনো জানতে চাই এই কথায় কথায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যভাবে কাজ হয়ে গেছে। ঠিক এইভাবে আমার প্রশ্নকে সব সময় করে এগিয়ে যাচ্ছে। আমার চোখের দিকে তাকে স্পষ্ট করে বলো তো, এই প্রশ্নের উত্তর তোমার জানা আছে? আমি যতটা জানি, যতটা জানো সবাই তাহলে কে জানে? এখন আমাকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় কেন? কেন স্কুল কলেজে পড়ি? প্রশ্নের জবাব কেন বুঝতে পারবো না? আগে তুই তো বলেছিস তোর পড়াশোনার লেভেল যে কোনো গ্র্যাজুয়েটের থেকে অনেক বেশি। এটা কি কম? এগুলো কোনটাই আমার প্রশ্নের জবাব না। তুমি জেনেও বলছো না। তুমি আমাকে শাসন করতে পারো, আমাকে মারতে পারো, কিন্তু আমার এই মনটাকে তুমি শান্ত করতে পারো না। বাবা মায়ের পরিচয় ছাড়া বেঁচে থাকাটা যে কতটা যন্ত্রণা, কতটা কদর্য, ঘৃণ্য, সেটা তোমরা বুঝবে না। ওই পাপের বোঝা আমাকে বলতে হচ্ছে। আর ওই যে মাথা উঁচু করে বসে থাকা মানুষটা নির্বিকার, কোনো কান্নায় যেন তার কানে ঢোকে, পাথরের মতো কঠিন। আজ আমি অন্য কোথাও পড়ে যাচ্ছি, জীবনটা অন্য খাতে বইয়ে দিচ্ছে, সেটা তোমাদের গায়ে পিচ্ছে না। আমার ক্ষমতা চালাচ্ছ। আমি তো পরিবেশ থেকে ভীতু, দুর্বল, তাই তো তোকে তোমাকে প্রশ্ন করতে পারি না। একটা ভয়, আতঙ্ক, আশঙ্কা আমার গলা টিপে ধরে। আমি তোমরা ছেড়ে দাও, আমি এখান থেকে পালিয়ে বাঁচতে চাই। পালিয়ে কোন নরকে গিয়ে আশ্রয় দিবি? এই গুটি গন্ধময় সময়টাকে দেখছিস না? মাত্র শুরু থেকে শেষ, আবার শেষ থেকে শুরু হবে। হ্যাঁ, ওকে অবশ্যই জানতে হবে ও কোথা থেকে কি ওর জন্ম পরিচয়। আমার বয়স 70 পেরিয়ে গেছে। একটা সরকারি চাকরি ছিল বলে আমার বিয়ে করিনি। নাটককে ভালোবেসে নাটকের সঙ্গেই ঘর সংসার করে এতটা পর একা পেরিয়ে এলাম। দেখতে দেখতে তোর বয়সে 60। সেই 70 দশকের উত্তাল সময় আমরা একদল ছেলে মেয়ে সমাজ বদলের স্বপ্ন নিয়ে জড়ো হয়েছিলাম। হাতিয়ার করেছিলাম নাটককে। সেই শুরুর দিন থেকে এই ঘরটা, এই ঘরটা ছিল তার শান্তি। তোর বছর দশের বয়স থেকে তো বাবার হাতে আসছে। আশা হলো, কিন্তু এখনো তো যাওয়া হলো। কেন রে, কি পেয়েছি সেখান থেকে? কি যে পেয়েছি বিন্দা, তারপরে কি কিছু বলতে পারবো না। বলে আমরা 16 জন ছিলাম, 11 জন পুরুষ, 5 জন মহিলা। তোর মনে আছে? হ্যাঁ, বিমানদা, সুবিধা, আমি ওদিকে রত্নাকার, সাধুবাবী, দিদি, ইয়াকা। আমাদের প্রথম নাটক ছিল বঙ্গর কারাগারে। দ্বিতীয় নাটক 14ই জুলাই। ও কত নাটক, তারপর কত ঝড়, ঝাপটা, বৃষ্টি, বাদল, অভিমান, তর্ক, বিচ্ছেদ, একের পর এক পাহাড় ডিঙিয়ে গিয়ে চলা। কি দুরন্ত অভিনয় করতে বাবা না বৃত্তিস? আমাদের ডাকতে লেগে তো রত্না, লিলি, বিশেষ করে পিয়াসের অভিনয়। পিয়াসেই সব থেকে ছোট ছিল। আমি আশা করবো অর্ণব সম্বন্ধে শুনবে, ধৈর্য হারালে চলবে না। আজ আমি আর কিছুই লুকবো না। বলতে বলতে তো রাত শেষ হয়ে যাবে। হয়তো শুনতে প্রথম ভালো এসে পড়বে ঘরটায়, তবু শুনতে হবে। ওই 20-22 বছরের ইতিহাসকে এত সহজে এত অল্প সময় বলা যায়। 72 সালে আমার একটা নাটক করতাম, মনে আছে? কোনটা বলতো? নাটকটার নাম ছিল এখন যেমন। হ্যাঁ, মনে থাকবে না? বাপরে, দর্শকদের মধ্যে সে কি উন্মাদনা নাটকটা নিয়ে। সেই দৃশ্যটা মনে করতে পারিস? গভীর রাত, একমাত্র সন্তান বিলু
নকশালবাড়ির রাজনীতি করার অপরাধে ঘর ছাড়া। বাবা পদস্থ সরকারি আমলা, সারা দেশ জুড়ে একদম বন্ধকর অবস্থা। বিরুদ্ধে বাড়িতে সায়েন্স ফিশিয়ান, চারিদিকে শুধু মৃত্যুর দুঃসংবাদ। অন্য করে ঘনখবর, ওর সাথে রাস্তায় 11 জন যুবকের গুলিবিদ্ধ দেহ, ডায়মন্ড হারবার ফেলে ফেটায় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া স্বপ্ন দেখা তরুণদের লাশ। বিরুল বাবা সরকারি অফিসে পদস্থ কর্তা আবার সাহিত্যপ্রেমী বুদ্ধিজীবী। মনে আছে? মনে আছে দিনটা ছেলের অমঙ্গলের আশঙ্কায় মা আমার হাতে অনেকটাই কঠিন রাত্রে লুকিয়ে চুরিয়ে বিরু এসেছে তার অসুস্থ মাকে দেখতে। এই সংবাদ বাংলাদেশে পৌঁছতে দেরি হয়েছে। হঠাৎ পুলিশে পরিচাল দরজায় ধাক্কা। মার শত অনুরোধ উপেক্ষা করেও বাবা দরজা খুলে দিতে যায়। অসুস্থ মা দুর্বল শরীর নিয়ে উঠতে কেউ পারে না। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক পালিয়ে যাবো। মা তার শরীরে সমস্ত শক্তি দিয়ে ছেলেকে চাপতে ধরে বলে পালাবার কোনো রাস্তা নেই। তোর বাবার সমস্ত দরজায় তালা দিয়ে চাবি রাখে নিজের কাছে, তার যে মৃত্যু ভয় বলেই মা ছেলেকে সজনে চাপতে মিশিয়ে দেয় নিজের দেহের সঙ্গে। তারপর বিছানায় শুয়ে পড়ে কম্বলে রেখে সর্বাঙ্গ, শুধু নিজের মুখটা বাইরে রাখে। পুলিশ খুঁজে পায় না দেখে মায়ের মুখ আর পাশে রাখা ওষুধপত্র দেখে সন্দেহের মুখ একটিবারের জন্য নিরাপত্তাকে স্যার সম্বোধন করে পুলিশ অফিসার বলে, স্যার আমাদের কাছে এই খবর আছে, আশা করবো আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ হয়, আমার কোনো কাজ আপনি করবেন না। আমি এই সরকারের থেকে মাইনে নিই সরকারকে নিরুপদ্রবে রাখার জন্য। সেখানে আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, এই যে অনেক বেশি সার্ভিস রুল, সার্ভিস কর্নার। আমার গুণধর ছেলেটি লুকিয়ে আছে ওই আমার মনে আছে পার্থ বিদ্যুৎ গতিতে মাছ ছুড়ে ফেলে দেয় ক্ষমতা। তাদের দুর্বল শক্তি রূপ মাকে দাঁড় করিয়ে দেয় স্বামীর আর চিৎকার করে ওঠে, ঘৃণা ঘৃণা একটা ঘৃণা চলে দিচ্ছে ওই পদমর্যাদা। যে পিতা কর্তব্যের দোহাই দিয়ে নিজের সন্তানকে নতুন মুখে ছেলে দেয়, সে মানুষ নয়, পিতা। সে পৃথিবীর হিংস্রতম প্রাণীদের এক ঝুলন্ত প্রতিকূল। তুমি আমার কথা দিতে পেরে কেন এতদিন, কেন এই ঘটনা প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য আমার বাঁচিয়ে রেখেছ? তোমার অনেক শক্তি, অনেক ক্ষমতা, তাই শুধু দুর্বলদের উপর প্রয়োগ করার জন্য। আমার বাড়ি ছেড়ে বোন, তুই তো কোনো অন্যায় করিসনি, কোনো পুলিশ তো আপোষ করিসনি। তুই তো ভালোবেসেছিস দেশকে, দেশের মানুষকে। তোরা তো ক্ষুদিরাম ভগৎ সিংয়ের উদ্দেশ্যে তোর বাবার মতো কাপুরুষ হয়ে কোনো লোভ দম্ভ শক্তির কাছে মাথা নোয়াবে না। রে আমি জানি ওরা তোকে মেরে ফেলবে। অনেক ভয়ের মতো আমার বুকেও সন্তান হারানোর বেদনা থাকবে। তবে ঘৃণা ঘৃণা লব্ধ করবে ওই তীব্র পুরুষার্থী তোমার। আগু তুমি তুমি পাবিলের মা, তুমি ভগৎ সিং এর মা, তুমি তুমি আমার মা। তোমরা আছো বলেই আমাদের প্রাণ শক্তি কখনো শুকোয় না। কোমলে কঠোরে তোমরা চিরকাল আমাদের প্রেরণা। এই ঝগড়া অনেক ভাষা হয়েছে, এবার ছাড়াও। হাতটা ছাড়ুন।
চলে যাচ্ছে। দিনগুলো মনে করতে আজও পথ হয়। আর মায়ের তুমি করতে পারবে কি আসা? ওইটুকু বয়সে অভিনয় আমার চোখটা এখন সব আছে। আর যেটা তো রত্নাটা তোমার ছেলে অর্ণবেরই বয়সী। আজও না খেলার ছেলে দিন অর্ণব কিন্তু বিরুদ্ধে দারুণ করে। হ্যাঁ বলুন কি ডায়লগ? ওসব বস্তা বস্তা দেশপ্রেম এখন আর চলে না রে। ও দেশপ্রেম শুধু ক্রিকেট ফুটবলের মাঠে ফেস্টিভ্যালে পার্লামেন্টে কুটকা চালি। তাই তো অর্ণব গেল কথা বলছিস কেন? তো পারতো তোর পৃথিবীকে মনে আছে? ওই হারামজাদাটাকে মনে থাকবে না? আমি কলেজের দামি অধ্যাপক না, কিন্তু তোর চেহারা তো বড় বিজনেস কলঙ্কিত না। যত গন্ডগোলের বাকি এখন কি করে জানেন? আমেরিকা বসে আছে সঙ্গে তুই তো দল ছেড়ে পালিয়ে গেলি। এদিকে বেচারি পিয়াসা করবে তোর সন্তান দিশাহারা প্রায় মা। বন্ধ করো, বন্ধ করো এইসব। আমি শুনবো না, আমার ঘৃণা হচ্ছে। আমি জানতে চাই না আমার অব্দি আমার জন্ম বৃত্তান্ত। আমি তোমরা ক্ষমা করো, আমি চলে যাব। এই কোলাহল মুখর সভ্য মানুষদের মধ্যে আমি থাকতে চাই না। আমি সেখানে চলে যাব যেখানে সবুজ বন আছে, পাখি আছে, নদী আছে, যেখানে সভ্য মানুষের পা পড়েনি। আমি পাখির গান শুনবো, শুনবো নদীর স্রোতের সুর, শুনবো বাতাসের মটমট। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমাদের সহ্য করতে পারছি না। আমি ছুটি দাও, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও। তা বললে তো হবে না, শুনতে তোকে হবেই। যত কুৎসিত হোক, যত নির্ণয় হোক, তোকে শুনতেই হবে। বলছি তো আমি শুনতে চাই না। এতে একটু আগে তুই শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস। ভুল করেছিলাম। তুই যে অনেক প্রশ্নের জবাব দিতে পারিস না। কে তোর বাবা, কে তোর মা? কেউ প্রশ্ন করবে না, আমাকেও আর জবাব দিতে হবে না। নিজের উপর এত ধিক্কার কেন জন্মাচ্ছে? তো তোর তো কোনো দোষ নেই, তুই তো ফুলের মতো পবিত্র। ও যখন চাইছে না থাক। আমরা ভাবি এই দুঃসময়ে দলটা কিভাবে গড়ে তোলা যায়। কাজটা যতটা সহজ ছিল আজ ততটাই কঠিন। জোয়ারের সময় কিন্তু ফাটার দিনের এই শূন্যতা সত্যি যন্ত্রণা। আমরা সেই সময় গান গাই না মনে जैसे सुन से सुन मिले रात की, जैसे सोने मिल के बड़े रात की, जिस तरह चिराग से जले चिराग। একটা স্প্রিঙ্গ থেকে নামানো হয়, একটা প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো যায়। ওর অনব জীবনটাকে তুই উচ্ছন্ন ছিল করিস না। একবারের জন্যই তো পৃথিবীতে এসেছিস, সুতরাং জীবনটা যেন পৃথিবীর কল্যাণে আছে। অকথা কুকথা অনেকে বলবে, তোর আপনজনেরাও তোকে ডিমোরালাইজ হতাশ করার চেষ্টা চালাবে। অনেকে অনেক রঙিন শব্দ দেখাবে। আর এই যদি তুই কাতর হয়ে পড়িস তাহলে জীবনটা কোনো মূল্য রইল। তোর যা প্রতিভা, ট্যালেন্ট, তা ফালতু কাজে খরচ করিস না। বসে গেছে, বস। বেশ, তবে শেষ কথাটা বলে যাই। তোর মায়ের নাম পিয়াসা মুখার্জি। চূড়ান্ত যন্ত্রণার শিকার হয়ে এত জ্বালা যন্ত্রণা অসহনীয় লজ্জার প্রকাশে বইতে পারে। কোন ভোট ভাড়া কি চলে গেছে।
এই ঘরে আজও তার ছায়া কিছু বলে বেড়ায়। বিদ্বেষগুপ্ত হলো সেই ঘৃণ্য জীব যার জন্য কি আসার সম্ভাবনাময় জীবনের পুরুষ সমস্ত দুঃখ জড়তা গ্লানি করে উঠে দাঁড়া। এবারে মোবাইলটা নিয়ে আমার ইনস্টল কর বাবা। নাচি করছো ভালো লাগছে? তোর কখন কোনটা ভালো লাগে মন্দ লাগে জানতে পারি। চুপ করো। আরে আমার কোথায় জানো আবু রাগি দিদি মানছিলি কি হচ্ছে? সিনেমায় আসবি না ওটা কিন্তু আমার মুখ থেকে কিস্তি ছুটবে। তোর কটা বান্ধবী আছে রে? যাও না, নিজের বান্ধবীদের কাছে যাও না। এই বুড়ো বয়সে আমার বান্ধবী ঢুকবে কোথা থেকে বল? এবার দয়া করে তুমি একটু থামবে। আমাদের এই ঘরটা আবার 20-25টা ছেলে মেয়ে ভরে ঘুরবে। সুজন টাইপের ফিগারের গাও নিমগ্ন মুক্ততায় তেঁতুল পাতার নয়ন জড়ো হবে এই ঘরটায়। পদ্মা দিঘির স্বচ্ছ জলে চাঁদের আলো নাচবে তখন আমাদের এই ঘরটা তখন বলবে কথা বলবে কথা। রোদ আসবে গাল চালিয়ে উঠে যাবে সাথে ভাব নাটক নিয়ে চর্চা হবে দুজনে তার নামবে দেওয়াল। তিন বদলের স্বপ্ন দেখা 20-25টা ছেলে মেয়ে কোমর বেঁধে নামবে কাজে এই ঘরটায় মা, মা, বলছি তোমায় একটা কথা জিজ্ঞেস করবো সিরিয়াসলি। ও সিরিয়াস কি ব্যাপার রে? না মানে বলছি আমার মাকে কেমন দেখতে ছিল গো? তোকে কি করে বোঝাইতে হবে বলো না। অজ্ঞানী ধান খেতে দেখেছিস পরন্ত বিকেলের রোদ যখন তার উপরে এসে পড়ে সেই রকম। কিংবা ধর ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ দেখে নদীর ধারে কাশফুলের বন যেমন হাওয়ায় নেচে ওঠে অনেকটা সেই রকম। ঠিক যেন লক্ষ্মী প্রতিমা এক মাথা কালো চুল। এই গায়ের মধ্যে একটু ময়লা ছিল বলে কারো সুন্দর দেখাতো। এখানে এসে প্রথমেই বলতো দাদা বিহারা শোনাও, ফরমাসের পর ফরমাস, এটা শোনাও ওটা শোনাও। আমি যখন মন্দারে শুরু করতাম ও কেমন যেন ভ্যালের মতো হয়ে পড়তো। সাপুরিয়ার কাছে তুলে সাপ যেমন খোলা তুলে দৌড়ে ঠিক তেমনি ধীরে ধীরে দুলতো। কখনো সিঁদুরের ফোঁটা, মাথায় লাল পেড়ে শাড়ির ঘোমটা, দু চোখ দিয়ে স্নেহ মমতা ঝরে পড়তো। না একদম চামিনীরাই ছবির মতো লাগতো। বাংলার চিরন্তন মা। তুমি আমার ভোলাচ্ছ। আমার মার তো বিয়েই হয়নি, শাখা সিঁদুর করবে কি করে? কিন্তু আমার চোখে তো সেই ছবিটাই কাছে হলো। আমি স্বপ্নে এমনটাই দেখি জানো, স্বপ্নই আমার কিছু থাকার আশ্রয়। বাস্তব বড় বিপন। আসলে সেটা আমার তোমারই মা ছিল। তাও তুমি তো সে আমার মা। অনেক লাভ হয়ে গেল। টিকিট ক্যারিয়ারকে নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে। প্রবল একটা দুঃসময়ের মধ্যে
যা আমরা আমাদের বিশ্বাসকে কখন বিসর্জন দেব? একজন সৎ মানুষ হিসেবে কথা তুলে দাঁড়াবার সাহস নেই। আর একটা কথা, এই খামটা ভিতরে কি আছে জানি না। কি আসা শেষ আসা এই ঘরটাই ছিল। মারা যাওয়ার বেশ কিছুদিন পর একজন ঘর গোছাতে গোছাতে বইয়ের মধ্যে পাই বন্ধ করা খাম। ওপরে লেখা ছিল আমার ভাবি সন্তানের উদ্দেশ্য। আমি খুলে দেখি যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু পাঠটা বলেছিলাম হঠাৎ যদি আমি মারা যাই তাহলে যেন পরিণত বয়সে এটা তুলে দেয়। আজ আজ প্রায় মুক্ত হলাম। আমি যাই কেমন? আমার আত্মযোগ, আমার পরম আদুরের নারী চিরাচর। তোমার যখন 8 মাস বয়স, আমি তোমাকে ফেলে আত্মহননের পথ বেছে নিয়েছিল। তুমি কুমারীর পুত্র, তবু তুমি নিষ্পাপ, পবিত্র। পূর্ণ অবস্থায় তুমি ছিলে আমার কাছে অবাঞ্ছিত। আমি তা নষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু একজন মহৎ প্রাণ মানুষ আমায় দুহাতে আগলে রেখেছিলেন। তার জন্যই তুমি পৃথিবীর আলো রেখেছ। অনেক নিন্দা, দুর্নাম, কলঙ্ক এর জন্য তাকে সইতে হয়েছে। তার নাম বেনু বন্দ্যোপাধ্যায়। তার আশ্রয়ে আমি তোমাকে রেখে যাই। তুমি এখন কত বড় হয়েছ, কি করছো সে তো আর আমার জানার উপায় নেই। আর একটা কথা, যার ঔরসে তোমার জন্ম সে পাপিষ্টের নাম পৃথ্বীগুপ্ত। যার সুচতুর্ভাবে পা দিয়ে আমার এই পরিণাম তোমার কাছে কলঙ্কের পোছা। বেনুদা যতদিন বেঁচে থাকবে তার কোনো রকম অসম্মান যেন না হয়। ইচ্ছে থাকলেও আর লিখতে পারছি না, সময় বড় কম। ভালো থাকো, ভালো হও, ভালো কাজ করো। তোমার মা পিয়াসা মুখোপাধ্যায়। 12ই মার্চ 1996, রাত্রি 12:40। বাবা, বাবা, আমি তোমাদের চুরি করতেও যাবো না।